হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা পরিমিতি 3Dর অঙ্ক করব, মানে বেসিক শিখব। যাদের একদম বেসিক ধরুন কোনো আইডিয়াই নেই, যারা প্রথমবারের মতো শিখছো পরিমিতি, ওকে, 3D পরিমিতি, তাদের কোনো অসুবিধা নেই। আমি বেসিক থেকেই পড়াবো, একদম বেসিক থেকে, যাদের কিছুই জানা নেই। ওকে, দেখো, রেলওয়ে থেকে শুরু করে আমাদের এসএসসি, আমাদের ডব্লিউবিপি, কেপি, এসআই এর পরীক্ষাগুলোতে এবং ইভেন কনস্টেবলের পরীক্ষাতেও কিন্তু আমরা আমাদের যে পরিমিতি 3D থেকে বা টু ডি অ্যান্ড 3D থেকে আমরা বেশ এক দুটো অঙ্ক দেখতে পারি। তাছাড়া এসএসসি এবং রেলওয়ে তো এটা একটা অপরিহার্য টপিক আমাদের, হ্যাঁ, পরিমিতির যে চ্যাপ্টারটা, পরিমিতি বলো, জিওমেট্রি বলো। এবার আমাদের যে টার্গেটটা হলো সেটা হচ্ছে আমরা এই যে পরিমিতি বা মেনসুরেশন অ্যান্ড যে জিওমেট্রি আছে, এটা আমি ধীরে ধীরে, হ্যাঁ, তোমাদেরকে প্রতি উইকলি ভিডিও দিয়ে আমি কভার করে দেবো পুরো টপিকটা। যাদের বেসিক একদমই জানা নেই তাদেরকে আমি টার্গেট করে পড়াবো পুরো ব্যাচটাই, মানে ক্লাসগুলোতেই, যাতে আমরা বেসিকটা বিল্ড করতে পারি। আর বেসিক ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমরা অবশ্যই অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস ওরিয়েন্টেড ব্যাচ ভিডিও করব। ওকে, আর এই দুটোকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমি ট্রিগোনোমেট্রি নিয়ে সেখানেও ভিডিও মানে আমার চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো চলো দেখো যে কী ধরনের অঙ্ক, মানে তো আজকের যে ক্লাসে সেটাতে আমরা প্রথমে রেখেছি কিউবয়েড বা কি আয়তঘন হোয়াট ইজ আয়তঘন। ওকে, তো আয়তঘন বোঝার আগে যে ব্যাপারটা, যে আমরা মোটামুটি সকলেই জানি যে আয়তক্ষেত্র কী, তাই না? আয়তক্ষেত্র দেখতে এরকম। তো এই আয়তক্ষেত্রকেই যদি আমি একটা 3D রূপ দেই, 3D রূপ বলতে কেমন, দেখো, একটা কাগজ যেমন তোমাদের মোবাইল বা হোক বা ট্যাব হোক, তোমরা যেটা ইউজ করছো, তার যে তোমাদের যে স্ক্রিনটা, সেটা একটা ফ্ল্যাট স্ক্রিন। হ্যাঁ, শুধু তুমি এইদিকে দৈর্ঘ্য পাবে আর এইদিকে প্রস্থ পাবে, তাই না? তো এই ধরনের জিনিস হচ্ছে 2D বলছি আমরা, হ্যাঁ। দুদিকেই তুমি যেতে পারো, হয় এই বরাবর নতুবা এই বরাবর। ওকে, এবার 3D জিনিসের ক্ষেত্রে কি হচ্ছে, যে তুমি সেখানে একটা উচ্চতাও পাবে, ওকে, হাইটও পাবে, যেমন ইট। ওকে, কোনো বক্স জাতীয় জিনিস, যেমন ইট বা ম্যাচ বক্স বা কোনো এই ধরনের যে কোনো জিনিস। তো এটাকেই বলছি আমরা কিউবয়েড। তো কিউবয়েড বা আয়তঘনের যে পরিচিতিগুলো আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে যে একটা আয়তঘনের ফেস মানে হচ্ছে তলগুলো, বা তল কতগুলো আছে, তল কটা আছে, দেখো 6টা তল থাকবে, হ্যাঁ কি না? যদি কোনো উপরে একটা, নিচে একটা, ডান দিকে বাঁ দিকে, সামনে পিছনে, ওকে, এখানে দুটো থাকবে, তাই না? তো এভাবে 6টা তল থাকবে। ওকে, আর হচ্ছে ভার্টেক্স বা হচ্ছে আমাদের শীর্ষ কটা আছে? শীর্ষ মানে এই যে পয়েন্টগুলো দেখছো, বা এখানে এই নিচের ছবিটাতে দেখো, যে এই যে পয়েন্টগুলো দেখছো, এই শীর্ষর কথা বলছি। তো উপরে 4টে, নিচে 4টে, হ্যাঁ কি না? তো টোটাল 8টি আমাদের কি থাকবে, শীর্ষ থাকবে। আর এজ বা ধার যদি বলি, সেই ধার বলতে আমরা কি বলছি, এই যে বাহুগুলো তোমরা দেখছো, এই যে বাহুগুলো, এগুলো যদি গুনি আমরা, তো টোটাল বাহু কটা হয়ে যাবে আমাদের, 12টা বাহু হয়ে যাবে। কটি হয়ে যাবে? 12টি। তো এই হলো মোটামুটি একটা পরিচিতি আমাদের এই যে আয়তঘনের যে গঠনটা আছে, সেই গঠনটা সম্পর্কে। ওকে, ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমি সেটা পরের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, এবার আমাদের যে ডাইমেনশনটা আছে, এখানে কি কি ডাইমেনশন আছে, যে বললাম যে ইটের মতো যদি হয় ব্যাপারটা, তাহলে আমরা কি পাচ্ছি, যে দৈর্ঘ্য পাচ্ছি, এই বরাবর প্রস্থ পাচ্ছি, আর এই যে এইভাবে উচ্চতা পাচ্ছি, হ্যাঁ কি না? একটু আগে যে আমি ছবিটা আঁকলাম, যে হ্যাঁ, এই ছবিটা আঁকলাম, এখানে কি হয়েছে, যে আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এই যে বাহুটা দেখছো, সেটা হচ্ছে আমাদের উচ্চতা বোঝাচ্ছে, হ্যাঁ। আর এখানে আরেকটা কন্ডিশন কি, যে আমাদের এই যে প্রত্যেকটা বাহু না, এখানে প্রত্যেকটা বাহু কি হচ্ছে, 90 ডিগ্রিতে আছে। কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। মানে প্রত্যেকটা বাহু না, একটা বাহু আর অপর বাহুর সঙ্গে আমাদের কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে, হ্যাঁ, ঘনকের মতো করে আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক
কনসেপ্টটা। এবার এখানে যে তোমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছ সেই ফর্মুলাটা একটু বুঝে নাও। তো আহ, এখানে আমাদের কি বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে আমি কোনগুলো বলবো বলো তো? যে আমাদের পার্শ্বতল মানে হচ্ছে আমার আমার কিন্তু এখানে তল কটা? তল হচ্ছে ছটা, হ্যাঁ কি না? তল ছটা, কিন্তু পার্শ্বতল কটা? পার্শ্বতল হচ্ছে চারটা। পার্শ্বতলের ক্ষেত্রে কোনটা কোনটা থাকবে? এই যে শুধু সামন, ডান দিক বাঁ দিক, সামন পিছন, এই গা দুটো। আর উপর নিচের যে তলটা, এই দুটো এই দুটো আমরা নিচ্ছি না এখানে, এই দুটো আমরা নিচ্ছি না। ওকে, এই দুটো আমরা নিচ্ছি না। তো পার্শ্বতল মানে সাইড বরাবর, পাশ বরাবর, বোঝা গেল? তো এখানে আমি যদি তল বের করি তাহলে কি হবে দেখো তো, খুব ভালোভাবে দেখো যে একদম একদম আমি কিন্তু বেসিক ভেঙে ভেঙে বলছি। এই যে তলটা, এই যে তলটা, এই তলটাতে কি কি আছে বলো তো? এই যে বাহুটা সেটা হচ্ছে এইচ, আর এই যে বাহুটা সেটা হচ্ছে কি? প্রস্থ, ব্রেথ। তার মানে এটা ব্রেথ, কি? প্রস্থ। তো এই যে তলটার ক্ষেত্রফল হয়ে যাবে কি? হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে, তাই না? মানে এখানে দৈর্ঘ্য তো নেই, সেখানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বলতে আমরা এইচ বুঝবো, হ্যাঁ কি না? আর তো এই তলটার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? এইচ ইন্টু বি, তাই না? এইচ ইন্টু বি, বা তোমরা ক্যাপসে লিখতে পারো এইচ ইন্টু বি। ওকে, এবার এটারও যতটা ক্ষেত্রফল হবে এই পাশেরটাও ঠিক একই ক্ষেত্রফল হবে। ওকে, এবার বললাম যে উপর নিচেরটা তো বাদ, এবার হচ্ছে আমাদের এই যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল, এটা আমাদের পাশ বরাবর আছে। এই তলটাতে কি কি আছে বলো তো? দেখো, এই বাহুটা হচ্ছে লেন্থ, এই বাহুটা হচ্ছে লেন্থ, আর এই বাহুটা কি? হাইট। তার মানে এই যে তলটা হয়ে গেল, সেটার ক্ষেত্রফল কত হয়ে গেল? এল ইন্টু এইচ, এল ইন্টু এইচ। ক্লিয়ার? এবার তাহলে এই রকম তল কটা আছে? দুটো আছে। তাহলে দেখো সূত্রটাতে কি হয়ে গেল? এই সূত্রটাকে যদি আমরা অ্যানালাইজ করি, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা, তো কি হচ্ছে যে আমার প্রথমে কি হচ্ছে? এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ মানে ভূমি, ওকে, মানে ব্রেথ, ভূমি না ব্রেথ বলবো, এই যে প্রস্থটা বলবো সেটাকে বি বলছি, আর এইচ কে কি বলছি? হাইট বলছি, এল কে দৈর্ঘ্য বলছি। এরকম প্রত্যেকটা তল কটা করে আছে? দুটো করে আছে, তো দুই দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার পার্শ্বতলের কয়টি তল? পার্শ্বতল হচ্ছে চারটি, চারটি, ঠিক আছে। সমগ্র তল, সব তল কয়টি? ছয়টি, কিন্তু পার্শ্বতল কয়টি? চারটি, হ্যাঁ কি না? চারটি তলের ক্ষেত্রফল, কোন চারটি তলের? সাইড বরাবর। ওকে, তো পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল পার্শ্বতল। ওকে, আর এখানে যদি আমরা এইচ কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? এল প্লাস বি হয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাট ইজ অবভিয়াস। ওকে, এবার সমগ্র তল যখন আমরা কনসিডার করব, ওকে, সমগ্র তল যখন কনসিডার করব তখন কিভাবে করব? যে দেখো, আমরা এই যে চিত্রটা আছে, এই উপরের চিত্র আর নিচের চিত্রটা একই। ওকে, তো নিচেরটা ঘনকের মতো, তো মনে করো আয়ত ঘনে, উপরেরটাই কনসিডার করবে। তো আমরা বললাম যে সাইড বরাবর যতগুলো তল আছে সেগুলো আমাদের হয়ে গেছে, এই যে পিছনেরটা সামনেরটা। ওকে, চারটা তল হয়ে গেছে। আমাদের বাদ গিয়েছে কোনটা কোনটা করে? এই উপরেরটা এবং নিচেরটা। উপরেরটাতে যদি কনসিডার করি তাহলে কি হবে? আমরা এখানে কি পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ পাবো। আর নিচেরটা যদি কনসিডার করি তাহলেও দৈর্ঘ্য আর প্রস্থ পাবো। বুঝতে পারলে? এখানে কি পাবো? এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, ঠিক আছে? তো আমাদের শুধুমাত্র কি অ্যাড হয়ে যাবে? দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বিটা, এল ইন্টু, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাদের শুধু যোগ হয়ে যাবে পার্শ্বতলের সঙ্গে। ওকে, তার মানে কি হচ্ছে যে আমাদের পার্শ্বতল তো ছিলই, এল ইন্টু এইচ, বি ইন্টু এইচ, তার সঙ্গে এল ইন্টু বি, এবং এরকম দুইটি তল যদি আমি যোগ করে দিই তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে কটি তল? ছটি তলের ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো তো এই হচ্ছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা। ওকে, আর আয়তন হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করে দেই তাহলে আমরা এখানে আয়তন পেয়ে যাই। ওকে, আর কর্ণ কি? কর্ণ হচ্ছে আমাদের এই দেখো, উপর থেকে নিচের অবধি যদি আমি একটা
কোনো সরলরেখা টানি, যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কর্ণ। ওকে, তো কর্ণ আমি বের করতে যাচ্ছি না এখানে, জাস্ট ডিরেক্টলি তোমরা এটা মনে রাখতে পারো যে কর্ণ যদি বের করি তাহলে আমাদের এই উচ্চতা। ওকে, আর এই যে ভূমিতে দেখছো, ভূমিতে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে ভূমির কর্ণটা। আর তখন তোমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র যদি ইউজ করো তাহলে এল স্কোয়ার এইচ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পলভাবে মনে রাখবে যে আমাদের কর্ণ বলতে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার বর্গের যোগফলের বর্গমূল। ওকে, এই 4টা সূত্রই আপাতত মনে রাখো। ওকে, কোনো ডাউট হলে জানাবে। ওকে, তো চলো কিছু অঙ্ক দেখো। বলেছে যে ফাইন্ড দ্য টোটাল, বলছে 5 সেমি, 7 সেমি, 11 সেন্টিমিটার মাত্রা বিশিষ্ট একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলেছে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, তোমরা সূত্রটাকে মনে রাখবে। আচ্ছা, তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে মোট পৃষ্ঠতল তো তল মানে হচ্ছে টোটাল সারফেস। ওকে, তো টোটাল সারফেস মানে হচ্ছে 6টা তল আছে, আর 6টা তলের ক্ষেত্রফল কেমন আমি বললাম 2 ইন্টু এল ইন্টু বি। ওকে, প্লাস হচ্ছে আমাদের বি ইন্টু এইচ, প্লাস হচ্ছে এইচ ইন্টু এল। ঠিক আছে, তারা তিনজনে একবার একবার করে গুণ হয়ে যাবে। তো প্রত্যেকটা তল যেহেতু 2বার করে আছে, তো সামনে 2 দিয়ে আমরা গুণ করে দিলাম। ওকে, এবার আমাদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের বলে দিয়েছে 5 ডাইমেনশন। তোমরা দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে বলেনি, তো যে কোনো একটাকে তোমরা দৈর্ঘ্য ধরে নাও, যে 3টাকে 3টা আলাদা আলাদা টার্ম দিয়ে দাও। ওকে, তাহলে আমাদের কত হচ্ছে 5 ইন্টু 7, তারপরে কত হচ্ছে যে আমাদের 7 ইন্টু 11, তারপরে কত হচ্ছে 11 ইন্টু 5। ওকে, এবার চাইলে তোমরা গুণ করতে পারো, গুণ করে যোগ করতে পারো। আমি কি করছি, ইউনিট ডিজিট মেথড। আচ্ছা, প্রথমে গুণ আমরা একটু গুছিয়ে নিই। ইউনিট ডিজিট মেথড ইউজ করে তোমরা সহজেই কিন্তু করতে পারো, এগুলোতে গুণ না করলেও হবে। তো চেক করবে, দেখো আমাদের প্রত্যেকটাতে ইউনিট ডিজিট আলাদা, অ্যান্সারগুলোর শেষে কী আছে, ইউনিট ডিজিট একদম আলাদা আছে। তো আমরা কি করব, আচ্ছা দেখো, যদি ইউনিট ডিজিট আমরা যোগ করি তাহলে কী হবে, যখন যোগ করব 5 7 কত হয়ে যাবে 12, 12 আর 5 কত হয়ে যাবে 17, 17 মানে যে যোগফলটা হয়ে গেল তার শেষে কত থাকবে 7, আর তাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব শেষে কত আসবে 4। দ্যাট ইজ আমাদের আনসার কোনটি হয়ে যাবে, অপশন বি। ওকে, আর না হলে তোমরা যোগ করেও দেখতে পারো, যে যদি যোগ বোঝা গেল অপশন টেস্ট কীভাবে করলাম, মানে অপশন টেস্ট না, ইউনিট টেস্ট কীভাবে করলাম, ইউনিট ডিজিট টেস্ট। অথবা তোমরা কী করবে, যোগ করে দেবে। তো আমাদের যোগ করলে কত হচ্ছে এখানে, যে 35 আর 55 হচ্ছে 90, 90 আর হচ্ছে 77, তাই না, 90 আর 77 হয়ে যাচ্ছে 167। দ্যাট ইজ ইকুয়াল টু 7 × 14, 32 আর 33। বুঝতে পারলে, একইভাবে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট টেস্ট। ইউনিট ডিজিট টেস্ট করে আমরা ইজিলি কিন্তু অ্যান্সারটা বলে ফেললাম। ওকে, গ্রেট, বোঝা গিয়েছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করলাম। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার। ওকে, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, তোমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এবং ঘনকটির প্রস্থ তার দৈর্ঘ্যের 4 গুণ। প্রস্থ কত, যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের যদি 4 গুণ করি সেটা হচ্ছে আমাদের তার প্রস্থ, এবং উচ্চতা কত, উচ্চতা বলেছে তার দৈর্ঘ্যের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি 4 থাকে তার দ্বিগুণ করলে যেটা হবে সেটা তার হচ্ছে উচ্চতা। তো এবার বলেছে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল। আচ্ছা, তখন বললাম যে পার্শ্বীয় তলের ক্ষেত্রফলে কে থাকবে, আয়তঘনের ক্ষেত্রে, আয়তঘন বা কোনো কাঠের বক্স টাইপের জিনিস, হ্যাঁ, যার 3টে বাহু অসমান, হ্যাঁ কি না। তো এই আয়তঘনের পার্শ্বতল মানে এই যে সাইডের উপরেরটা আর নিচেরটা বাদে যে তলগুলো থাকছে সেগুলোই হচ্ছে আমাদের পার্শ্বতল। আর সেই পার্শ্বতলকে আমি দেখব যে আমরা বলছি যে সাইড সারফেস, কি বলছি, সাইড সারফেস বা ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেস বলবো, পার্শ্বতল, হ্যাঁ ল্যাটারাল সারফেস বলা যেতে পারে, ল্যাটারাল সারফেস বলতে পারি। তো পার্শ্বতল, তো তোমাদের সুবিধার ক্ষেত্রে ল্যাটারাল যদি অনেকে অসুবিধা হয় তো আমি লিখছি যে সাইড সারফেস লিখছি। ওকে, তো পার্শ্বতল বা পার্শ্বতল লেখো।
পার্শ্ব পার্শ্বীয় তল। পার্শ্বীয় তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কি বলেছি যে 2 গুণন এইচ আর যোগফল কার থাকে এল প্লাস বি এর। ওকে, দেখো এল প্লাস বি এর, এল প্লাস বি যোগ এবং সঙ্গে এইচ গুণ, আর এরকম কটা তল থাকবে, দুটো তল করে তল থাকবে। তো এখন শুধু আমাদের ডাটা পুট করতে হবে যে আমাদের হাইট কত, হাইট হচ্ছে 8, আর দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে এখানে 16 আর 4 কত 20, 16 আর 4 কত হয়ে গেল 20। তো সিম্পল এখন দেখতে পাচ্ছ যে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 320 বর্গ সেন্টিমিটার। ওকে, 320 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে কার, পার্শ্বীয় তলের। ইজি। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে টোটাল সারফেস এরিয়া কীভাবে বের করতে হয়, সমগ্র তল। তারপরে শিখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। চলো পরের অঙ্কটি দেখা যাক। এবার বলেছে যে এরিয়া অফ, বলছে 20, 10 এবং 8 সেন্টিমিটারের আকারের, 20, 10 এবং 8 সেন্টিমিটারের আকার বিশিষ্ট একটি বন্ধ বাক্স তৈরি করতে কার্ডবোর্ডের ক্ষেত্রফল কত লাগবে। ওকে, বলছে একটা কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ড মানে একটা বাক্স আছে, সেই বাক্সের সাইজ কী কী দেওয়া আছে, সেই বাক্সটির সাইজ হচ্ছে আমাদের এখানে দিয়ে দিয়েছে 20। তো মনে করো যে আমি দৈর্ঘ্য ধরে নিলাম 20, প্রস্থ ধরে নিলাম 10, আর উচ্চতা ধরে নিলাম 8। ওকে, তো এই যে বন্ধ বাক্সটা তৈরি করতে একটি কার্ডবোর্ডের ক্ষেত্রফল, এই কার্ডবোর্ডের ক্ষেত্রফল মানে হচ্ছে যে এই যে বোর্ডগুলো আছে চারপাশে, হ্যাঁ, এই বোর্ডগুলোর ক্ষেত্রফল কত হবে, মানে আলটিমেট আমাদের কি হচ্ছে যে সমগ্র তল, কার্ডবোর্ডের সমগ্র তলের ক্ষেত্রফল চাচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল যাচ্ছে, হ্যাঁ কি না। তো সমগ্র তলের ক্ষেত্রফল আবার আমরা কীভাবে বের করতে পারি যে 2 ইন্টু, আমি আমি প্রথমে ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তারপরে তোমার যে কোনো একটা নাও, প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা, তারপরে উচ্চতা গুণন দৈর্ঘ্য করে দাও। ওকে, তো 2 আমাদের এল অ্যান্ড বি, এল অ্যান্ড বি মানে এখানে কত আসবে 200, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে বি অ্যান্ড এইচ মানে এখানে আসবে 80, তারপরে এইচ অ্যান্ড এল, এইচ অ্যান্ড এল আসবে কত 160। ঠিক আছে, তো কত হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 240 মানে 440, 440 আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু 880 আমাদের কি আসবে সেন্টিমিটারে আসে, তো বর্গ সেন্টিমিটার হয়ে যাবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে কার্ডবোর্ডের ক্ষেত্রফল। কার্ডবোর্ড মানে কি, প্রত্যেকটা এই যে ছবিটা আছে এখানে তো প্রত্যেকটা যে তুমি সাইড দেখছো, প্রত্যেকটা সাইডই তো কাঠের তৈরি না। তো এই এখানে কটা কার্ডবোর্ড আছে, এখানে 6টা কার্ডবোর্ড হতে পারে। ওকে, যে যদি পুরো গোটা লাগাই, তাহলে এই যে পুরো কার্ডবোর্ডগুলো, এই যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাকে আমরা এখানে মেজার করলাম, অর্থাৎ সমগ্র তলটাকে আমরা কি করলাম, মেজার করলাম। বুঝতে পারলে? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কি বলেছে যে 28 সেমি, 4 সেমি এবং 10 সেমি মাপের বাক্সে লাগানো যেতে পারে দীর্ঘতম রড। আচ্ছা, বলেছে যে সব থেকে কত বড় রড তুমি তোমার এই মাপের বাক্সে লাগাতে পারবো। তো এই সব থেকে বড় রড কিভাবে লাগানো যেতে পারে এখানে, যে মনে রাখবে সেটা আয়তক্ষেত্রই হোক বা বর্গক্ষেত্রই হোক, সব থেকে বড় যে বাহুর থেকেও বড় যে জিনিসটা তুমি রাখতে পারবে সেটা হচ্ছে কর্ণ বরাবর। তো তো আমাদের এখানেও আমরা যেটা রাখতে পারবো সেটা হচ্ছে দেখো, এই যে উপরের মাথা থেকে এই নিচের মাথা অবধি, ঠিক আছে, কোনাকুনি। তো এর মাপটা কী ছিল আমি একটু আগে বললাম যে আমাদের কর্ণের আয়তঘনের কর্ণের সূত্রটা কী ছিল যে L² প্লাস B² প্লাস H²। তো সিম্পল এটাই। তো আমাদের যে সব বৃহত্তম রডটি আছে সেটা আমাদের কর্ণের সমান হবে। তো অ্যান্সার কত হচ্ছে তাহলে, তো হচ্ছে 28² 4² আর 10²। আচ্ছা, এটা কি তোমরা 28² করতে যাবে? আচ্ছা, যদি করো তোমরা সলভ করেও করতে পারো, অথবা সিম্পল ইউনিট মেথড টেস্ট দিয়েও করতে পারো, ইউনিট মেথড টেস্ট।
ইউনিট মেথড টেস্ট কেমন? যদি খুব বড় ডাটা দিয়ে দেয় তখন তো স্কোয়ার করে অনেক সময় নষ্ট হয়ে যাবে। দেখো যদি ইউনিট মেথড টেস্ট করি, তো 28-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার, তো এভাবে যদি করি তাহলে 28-এর স্কোয়ার করলে কত থাকে? শেষে 4 থাকে। 4-এর স্কোয়ার করলে শেষে কত থাকে? 6 থাকে। আর 10-এর স্কোয়ার করলে শেষে কত থাকে? 0 থাকে। আর শূন্যের রুট, এটার রুট করতে বলা হয়েছে। তাহলে শূন্যের রুট করলে শূন্যই থাকে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। ওকে, তো বিশেষ না হলে তোমরা দেখতে পারো এখানে যে কিভাবে ব্যাপারটা হলো, যে 28-এর স্কোয়ার মানে আমাদের কত? 784। 784-র সঙ্গে 16 যোগ করব, তারপরে 100 যোগ করব, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 784 আর 16 800, 800 আর 100 900, আর 900 রুট করলে কত আসবে তোমাদের? 30 আসবে। বুঝে গেল? তো এইভাবেও তোমরা ভাববে। ওকে, তো সঠিক অ্যাপ্রোচগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কি ক্যালকুলেশনের টাইমটা কমে আসবে। ক্লিয়ার? ওকে, গ্রেট। তারপরে অঙ্কে বলেছে যে একটি ঘনকের আয়তন কত? আয়তনই দিয়ে দিয়েছে। আয়তনের সূত্র কী ছিল আমাদের? আয়তন ছিল, আয়তঘনের আয়তন ছিল যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে তুমি গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে? আমাদের আয়তন হয়ে যাবে। ওকে, এবার ঘনকের উচ্চতা কত বলে দিয়েছে? যে এই উচ্চতাকে বলে দিয়েছে যে 20 সেন্টিমিটার। কত বলেছে? 20 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই না? তার মানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পড়ে আছে। তো এটাকে যদি সলভ করি তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 24, মানে 240 হয়ে যাচ্ছে। বলছে তাহলে ঘনকের ভিত্তির ক্ষেত্রফল কত? আচ্ছা, তো ঘনকের ভিত্তি বলতে কোনটা বলো তো? ঘনকের ভিত্তি বলতে হচ্ছে ঘনকের বেসটা, মানে একটা যদি ঘর মনে করো, সেই যে মানে ঘনক বলতে এখানে ঘন হতো, এই ভিত্তি বলতে হচ্ছে এই যে বেসটা, ফ্লোরটা, মেঝেটা। ওকে, তো মেঝেটাতে যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলো কী কী আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের ডাইমেনশন আছে, হ্যাঁ না? তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ভূমির বা এই যে জমিটা আছে সেই ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু কত? 240। আর এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। বোঝা গেল কীভাবে আসলো? যে আমাদের বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন হয়, সেই আয়তন হচ্ছে এত। আর সেখানে আমাদের উচ্চতা বলে দিয়েছে, তো উচ্চতা আমরা যদি ডান দিকে কাটাকুটি করে দিই তাহলে 240 আসবে। আর পড়ে থাকবে বাঁ দিকে কি? এল ইন্টু বি। আর সেই এল ইন্টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল। বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। তো হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিও। হ্যাঁ, তো এই ধরনের আরও ভিডিও তোমরা তো অবশ্যই এনজয় করেছো এর আগেও, এবং এটাকেও এনজয় করছো। তো কপি পেন পেপার নিয়ে অবশ্যই এই ক্লাসগুলোকে কিন্তু নোট ডাউন করে নেবে। ওকে, নাহলে কিন্তু এভাবে ক্লাস করতেই যাবে, কোন ক্লাস কোথায় থাকবে, কোন কপি কোথায় থাকবে। তো শুরু থেকেই যদি তোমরা কপি পেপার নিয়ে থিওরিগুলোকে ভালোভাবে নোট ডাউন করে রাখো, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। নতুবা সময়গুলো তোমাদের ওয়েস্ট হয়ে যাবে। যখন যে জিনিসটাকে শিখছো সেটাকে প্রপারলি শিখে নাও। ওকে, চলো এই অঙ্কটি দেখি। যে বলেছে একটি আয়ত ঘনকার বাক্সের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, গ্রেট। বলেছে যে কি? প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, এবং উচ্চতার সেই প্রস্থ আবার হচ্ছে তার উচ্চতার 1/5 1/5 উচ্চতার 1/5। যদি ঘনক্ষেত্রটির পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 2 ইন্টু এইচ এল প্লাস বি ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু হচ্ছে 4320। পার্শ্বীয় তলের ক্ষেত্রফল এটা বলেছে। তাহলে আয়তন কত? ঠিক আছে, তো প্রথমে আমাদের এই যে জায়গাটা দিয়েছে সেটাকে আমরা সলভ করতে হবে। তো এটাকে আমরা যদি সাধারণ একটা ইকুয়েশন বানাই তাহলে আমরা কত? 10 দিয়ে গুণ করে দেবো। যাদের রেশিও প্রপোর্শনের যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো 10 বি ইকুয়াল টু 5 এল ইকুয়াল টু 2 এইচ। আর এখান থেকে আমরা কি বের করতে পারি? বি ইস টু এল ইস টু এইচ ইকুয়াল টু কত হবে? আমাদের হচ্ছে 10 ইস টু হচ্ছে 20 ইস টু হচ্ছে আমাদের হচ্ছে কত? 50। দ্যাট ইজ ইকুয়াল টু 1:2:5। তো আমরা কি পেয়ে গেলাম? যে ভূমি ভূমি দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত পেয়ে গেলাম। ওকে, এবার দেখো
কোথায় গেল? হুম, আমাদের কোনটা দেওয়া ছিল, যে হ্যাঁ ল্যাটারাল সারফেস এরিয়া দেওয়া ছিল। তাহলে বলছে আয়তন কত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমার এখানে যদি আমরা ইউনিটে বসাই, তো পুরো ডাটাটা ইউনিটে আসবে। দেখো আমাদের আমাদের উচ্চতা কত আছে, উচ্চতা হচ্ছে আমাদের কত, 5, উচ্চতা হচ্ছে 5। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে হচ্ছে 3। তো আমি করে দিলাম কত, এটা পয়েন্ট মনে হবে, তো 5 গুণন হয়ে গেল 3। ওকে, তো এটা কি হয়ে গেল বলো তো, যে কত ইউনিট হয়ে গেল, এটা স্কোয়ার ইউনিট। আচ্ছা, তোমরা ইউনিটের কনসেপ্ট জানো কি না ভালোভাবে দেখো। তো আমি তোমাদের সুবিধার্থে একটা কাজ করে দিচ্ছি। তাহলে আমাদের প্রস্থ কত হয়ে গেল এক্স, দৈর্ঘ্য কত হয়ে গেল 2x, আর এইচ উচ্চতা হয়ে গেল 5x। ওকে, এবার আসো, এবার আমাদের উচ্চতা কত, 5x, আর দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে কত হয়ে যাচ্ছে, 3x। তার মানে এখানে কত হয়ে গেল, 30x², দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4320। তাহলে 0 দিয়ে 0 কেটে দিচ্ছি, আর 3 দিয়ে এখানে কেটে দিলে 3 1 3, আর তারপর থাকলো 3 4 12, আর 3 4 12। তো x² ইকুয়াল টু কত হয়ে গেল, 144। তো x ইকুয়াল টু কত হয়ে গেল, 12। ওকে, x ইকুয়াল টু কত হয়ে গেল, 12। এবার আমার কি চেয়েছে, আমার চেয়েছে যে আয়তন কত। এবার আয়তনের সূত্র কি, যে এই তিনটেকে আয়তন সমান সমান কী হবে, আয়তন সমান সমান হলো, আয়তন ইজ ইকুয়াল টু কী হবে, যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যদি গুণ করে দিই তবেই আমরা আয়তন পেয়ে যাব। দ্যাট ইজ এখানে কত হবে, 10 ইন্টু এক্সের কিউব, বুঝতে পারলে। আর 10 ইন্টু, তার মানে হচ্ছে আমাদের এই 12র কিউব আমাদের করে দিতে হবে। তো 12র কিউব মানে কত, 12র কিউব মানে 1728, আর তার সঙ্গে কত হয়ে যাবে, একটা শূন্য। দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটি, অপশন এ। বোঝা গেল? ওকে, গ্রেট। পরের অঙ্কটি দেখো। হ্যাঁ, পরের অঙ্কটিতে কি বলেছে, যে আমাদের এখানেও একটা অনুপাত দিয়ে দিয়েছে, যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে কত, 6:3:2। ওকে, বলছে টোটাল সারফেস এরিয়া আমাদের দিয়ে দিয়েছে, তাহলে ভলিউম কত। ওকে, টোটাল সারফেস এরিয়া দিয়েছে, তাহলে ভলিউম কত। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া মানে কি, যে এই সবগুলোকে গুণ করে 2 দিয়ে গুণ, হ্যাঁ কি না, মনে আছে? আমি চাইলে কিন্তু এখানে জাম্প করতে পারি, হ্যাঁ। তো সেইভাবে না গিয়ে তোমাদের একদম যেভাবে সহজভাবে বোঝানো সম্ভব সেইভাবেই কিন্তু আমি বোঝাচ্ছি। ওকে, তো এই এল এইচ একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো টোটাল সারফেস বলেছে। তো যদি এখান থেকে আমরা আসি আর সবগুলোকে যদি এক্স ধরে নিই, তোমাদের মনে আছে তো, যে ইউনিটের ক্ষেত্রে মনে রাখবে যে এক্স কেন ধরছি, এখানে পরে কত ইউনিট আসে, স্কোয়ার ইউনিট, কিউব ইউনিট, তো এগুলো মনে রাখতে হয়। তাই এক্স ধরে নিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখানে প্রথমে কত হয়ে যাবে, দেখো আমরা যদি প্রথম এল ইন্টু বি গুণ করি তাহলে 18x² আসবে। আর বি ইন্টু এইচ যদি গুণ করি তাহলে কত আসবে, 6x²। তারপরে যদি পুরোটা গুণ করি তাহলে 12x² আসবে। দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, 18 12 30। ওকে, 30 আর 6 36x²। দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো, 72x², হ্যাঁ কি না? তো সেই সেই x²-এর ভ্যালু কত, যে বলেছে আমাদের কত, দেখো 1800। কারণ কি, টোটাল সারফেস এরিয়া তো এটাই না, তো সেটাই হচ্ছে আমাদের 1800। ওকে, তো x² ইকুয়াল টু কত হয়ে গেল, যে 1800-কে আমরা ভাগ করে দেব কত, 72 দিয়ে। ওকে, তো এখানে আমরা যদি করি কাটাকুটি, 8 লং 72, আর হচ্ছে 9 20, 8 লং 72 200 হচ্ছে, তাই না? তো এখানে 8 25-এ, হ্যাঁ, তো 8 25-এ আমাদের কত হয়ে গেল, 200। তো আমাদের কি হয়ে গেল, যে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে এদিকে আসো, তাহলে x² ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 25। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 5। এবার তুমি সব ডাটাগুলো বের করতে পারছো কিভাবে, যে তোমাদের কি বলেছে, যে ভলিউম কত। তাহলে আয়তন ইকুয়াল টু কত হচ্ছে, অন্য কালি ইউজ করে দিই, আয়তন বা ভলিউম, ইকুয়াল টু কত হচ্ছে, ভলিউম ইকুয়াল টু হচ্ছে 6
3 ইন্টু 2 আর হচ্ছে এক্সের কিউব, হ্যাঁ কি না? তো আমাদের 318, 18 দুগুণ 36 আর এক্সের কিউব হচ্ছে মানে 5-এর কিউব, দ্যাট ইজ 125। ঠিক আছে, আর এটা গুণ করলে কত হচ্ছে? তোমরা একটা কাজ করতে পারো, এখানে একটা বুদ্ধি করা যেতে পারে। আচ্ছা, 4 125-এ করলে কত হচ্ছে? 400 আর 100 500, হ্যাঁ না? 4টাকে আমি গুণ করে দিলাম, তার মানে হচ্ছে 5 লং 4500। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। বোঝা গেল? ওকে, তো একদম ভেঙে ভেঙে যে ব্যাপারটা, তো এখানে যাদের ক্যালকুলেশন একটু ফাস্ট আছে তারা এই জায়গাগুলোকে কিন্তু বেশ একটা ট্রিকি ওয়েতে করতে পারবে। তারা কীভাবে করবে? তারা সিম্পলি এভাবে করবে যে এখানে আমরা কত 318, তারপরে 18 আর 6 কত? 18 আর 6 হচ্ছে আমাদের 24, আর না 318 আর 6, হ্যাঁ 18 আর 6 24, আর এখানে 6 দুগুণ 12। ঠিক আছে, তো কত হয়ে গেল? 36। তো এই 36-এর আমার দ্বিগুণ ইউনিট মানে 72 ইউনিট, 72 কিউবিক্যাল ইউনিট, 72 কিউবিক্যাল ইউনিট মানে ডাইরেক্টলি আমরা কত বলবো? 1800। এভাবে ফর্মুলা দেখার দরকার নেই, হ্যাঁ। তোমরা যখন ফর্মুলাটাকে একদম মুখস্থ করে নিতে পারবে তখন তোমরা একবারেই কত ইউনিট এই জায়গাটাতে ডাইরেক্টলি চলে আসতে পারবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে। ওকে, চলো, অথবা তোমরা একটা ঠিক আছে, এতটুকুই এখানে ঠিক আছে, আর এটাকে বেশি ইলাবোরেট করছি না যেহেতু বেসিক্স ক্লাস। তো তোমরা বেসিকভাবেই জানো। ওকে, পুরো জিনিসটা শিখে নাও আগে। এবার নেক্সট অঙ্কে বলেছে যে একটি ঘন ক্ষেত্রাকার ভাণ্ডারের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বলেছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, কোনটা কালি ছিল? গ্রিন। বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 2:1। আর উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা একদম এক্স্যাক্ট বলে দিয়েছে যে 3.5 মিটার। বলছে ইফ দ্য এরিয়া অফ দ্য, বলছে যে যদি চার দেয়ালের দরজা সহ ক্ষেত্রফল, শুধু চার দেয়াল মানে কোন দেয়ালের কথা বলছে বলো তো? পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। মনে আছে তোমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রে আমি কি বলেছি? ফর্মুলাটা কি? 2 × H × L+B। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 210। আর সেখানে আমাদের কোনটা দেওয়া আছে? এইচ দেওয়া আছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? আমরা 2 ইন্টু, তো পার্শ্বতল মানে হচ্ছে সাইড অ্যান্ড সারফেস, হ্যাঁ না, হ্যাঁ কি না? সাইড সারফেস বা ল্যাটারাল সারফেসও বলি আমরা। তো তো আমাদের হাইট কত দেওয়া আছে? যে 3.5। এবার দেখো তো, এটাকে যদি আমি 2x ধরি আর এটাকে যদি x ধরি, তাহলে আমার এখানে কত হচ্ছে? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হয়ে যাচ্ছে? 3x। বুঝতে পারলে কি না? আর এখানে হচ্ছে 210। একদম বেসিক্সভাবে করলাম। তো এখানে আমাদের গুণ করলে হচ্ছে কত? 3.5 আর 2 7, আর এখানে টোটাল 3 গুণ করলে হচ্ছে 21। x ইকুয়াল টু হচ্ছে 210, আর x ইকুয়াল টু কত? 10। ঠিক আছে, এবার তোমাকে যেটা বের করতে বলেছে সেটাই বের করতে পারবে। তো আলটিমেট আমাদের বলেছে তাহলে ভলিউম কত, আর ভলিউম ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? ভলিউম ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দ্যাট ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে? দেখো, দৈর্ঘ্য আমাদের কত ছিল? 2x, প্রস্থ কত ছিল? x, আর উচ্চতা কত ছিল? 3.5। আর 2x মানে আমাদের কত হয়ে যাবে? 2x মানে এখানে x মানে 10, তো 2x মানে 20 হয়ে যাবে, x মানে 10 হয়ে যাবে, আর 3.5 হয়ে যাবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? এই দুটোকে গুণ করে 35, তো 70, 700 আমাদের কি হয়েছে? সব ডাটাগুলো কিসে ছিল? মিটারে ছিল। তো ঘন মিটার হয়ে যাবে। কি হয়ে যাবে? ঘন মিটারে আমরা আয়তন পেয়ে যাবো। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন বি। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্টটা, আমাদের কিউবয়েড বা আয়তঘনের। ওকে, যে 4টা সূত্র ছিল সেই সূত্রের মাধ্যমে কিভাবে আমাদের পার্শ্বতল, সমগ্রতল, আয়তন এবং কর্ণের অঙ্কগুলো করতে হয় আমরা শিখে নিলাম, এবং এটাও বুঝলাম যে আমাদের কি বলবো, যে আয়তঘনের যে পরিচিতিগুলো, আয়তঘন দেখতে কেমন, তার কটা শীর্ষ, কটা তল, কটা তারপরে ধার বা এজ, এই পুরো জিনিসগুলোই আমরা শিখে গেলাম। সঙ্গে সঙ্গে আমাদের 8টা অঙ্কও হয়ে গেল, এবং আমি মনে করি যে তোমাদের
পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ ইজিফাইড, স্টে কানেক্টেড। আর সলভ পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।